বিএনপি প্রধান খালেদা জিয়া রমজান মাসের শুরু থেকে তাঁর দল ও শরিকদের নানা ইফতার আয়োজনে যোগ দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন এবং বলেছেন 2018 সাল হবে জনগণের বছর। খালেদা জিয়া অবশ্য স্পষ্ট করেছেন যে শেখ হাসিনার অধীনে কিছুতেই নির্বাচনে যাবে না তাঁর দল এবং গতকাল সোমবার এক ইফতারে নিজেই জানিয়েছেন ঈদের পর সহায়ক সরকারের রূপরেখা দেবেন তিনি। প্রতি রমজানেই ঈদের পর আন্দোলনের কথা বলে এবং শেষ পর্যন্ত হামলা মামলায় বিপর্যস্ত দলের নেতাকর্মীদের রাজপথে নামাতে না পেরে নানা বিদ্রূপ ও গঞ্জনা সইতে হলেও খালেদা জিয়া বলছেন ঈদের পর প্রয়োজনে দেশের মানুষকে রাজপথে অবস্থান নিতে হবে। কিন্তু গত 1.5 বছরের বেশি সময় ঢাকায় কোনো জনসভার অনুমোদন পায়নি বিএনপি। 1 বছরের কিছু বেশি সময় আগে শেষ জনসভায় বক্তৃতা করার সুযোগ পেয়েছেন খালেদা জিয়া। গত কয়েক মাস ধরে বিশ্লেষকদের মতে নির্বাচনী তোড়জোড় হিসেবেই বিএনপির সিনিয়র নেতারা দল গোছাতে দেশের জেলায় জেলায় যাচ্ছিলেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যার পর হাওড়ে গিয়েছিলেন, ত্রাণ নিয়ে যেতে চেয়েছিলেন রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছেও। কিন্তু রোববার রাঙামাটি যাওয়ার পথে দা লাঠি পাথর নিয়ে বিএনপি মহাসচিবের গাড়ি বহরে হামলা চালানো হয়। বিএনপি নির্বাচনে যেতে লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চয়তা চাইছে, কিন্তু বিএনপিকে আরো বেশি ঘরের ভেতর আটকে ফেলতেই কি শীর্ষ নেতৃবৃন্দের ওপর দিনে দুপুরে রাজপথে এমন হামলা? রাজপথে না নামতে পারলে সহায়ক সরকারের রূপরেখা আদৌ কোনো মনোযোগ পাবে কি, নাকি সংবিধানের ভেতরেই আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য হতে পারে এমন কোনো সমাধান সূত্র বের করেছে বিএনপি? ঈদের পরে আসলে কি হবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের। স্বাগত আপনাদের দুজনকে। আমরা আসলে আজ মূলত আলোচনা করতে চাইবো যে ঈদের পরে কি রাজপথ না নির্বাচন। কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী, যেই গাড়ি বহরে হামলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে গাড়ি বহরে হামলা হয়েছে, সেই গাড়ি বহরে আপনিও ছিলেন, আপনি একদম প্রত্যক্ষ করেছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যাকে আপনারা অভিযুক্ত করেছেন এই হামলার জন্য, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সেই এলাকার হাসান মাহমুদ এমপি, তিনি বলছেন যে এটা এখন তিনি বলছেন যে এটা আপনাদের দলীয় কোন্দলের ফলও হতে পারে। আমরা কারো নাম বলি নেই, আমি কাউকে এখানে নাম ধরে অভিযোগ করার সুযোগ নেই, কারণ এটা পরিষ্কার যে এটা কোথা থেকে আসছে আমরা সবাই জানি। সুতরাং এটা নিয়ে যদি কেউ অন্য কিছু বলে সেটা তার সমস্যা, কারণ বাংলাদেশের মানুষ এখন এত বোকা হয়নি যে এই ধরনের আক্রমণ যে লেভেলে হয়েছে এটা কোথা থেকে আসছে একেবারে পরিষ্কার, পত্র পত্রিকা মিডিয়াতে ফেসবুকে এটা এত দিনের আলোর মতো পরিষ্কার যে আমি সে কথাটার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। আপনি যদি আমাকে ওই ঘটনাটির কিছু বলতে চান, যে মানে কোন রকম কি মানে আপনাদের ওই পথ দিয়ে না গিয়ে আরেকটি রুট নেওয়ার কথা ছিল, তারপরে এই পথ দিয়ে যাচ্ছিলেন, কোনো মানে আগে থেকে কোনো সমস্যা নাই, কোনোই নাই, হঠাৎ করে দেখলেন যে অনেক লোক জড়ো হয়ে আছে? আমরা কোন পথে যাব বাংলাদেশের নাগরিক, আমি সেটা তো আমার পছন্দ, তাই না? এখন যদি বাংলাদেশে বাস করতে হলে আমাদের পথ নির্দেশনাও যদি সরকার থেকে আসে কিংবা সরকার দলীয় সন্ত্রাসীদের কাছ থেকে আসে, তাহলে তো সেটা তার বাংলাদেশের স্বাধীন সার্বভৌম একটা গণতান্ত্রিক দেশে আমি বাস করছি বলে আমার মনে হয় না। আমি কোন পথ দিয়ে যাবে সেটা তো আমাদের সিদ্ধান্ত, সেটা তো কেউ নির্দেশিত, আমি কারো দ্বারা নির্দেশিত হয়ে তো আমার পথ ঠিক করবো না, তাই না? আমি যে পথ দিয়ে চলবো সেটা বাংলাদেশের একটা রাজপথ দিয়ে আমি চলছি। আমি যদি ট্রেসপাস করে থাকি কোথাও কারো সম্পত্তির মধ্য দিয়ে, সেখানে একটা বাধা আসতে পারে, কিন্তু আমি যদি রাজপথ দিয়ে চলি যেটা বাংলাদেশের পথ, সরকারি পথ, সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সেটা তো তারা আইন ভঙ্গ করছে এবং সেই আইন ভঙ্গ করার দায়ে এই লোকগুলোকে ডিউ প্রসেস অফ লর আওতায় তাদের শাস্তি হওয়া উচিত। এবং এগুলো কারা করেছে একেবারে দিনের আলোর মতো সত্য, যেটা আমি বলেছি। এবং এরা সকাল থেকে ফেসবুকে পোস্টিং দিয়েছে, তারা যে বাধাগ্রস্ত করবে সেটা বলেছে, এবং এদের ছবি আছে, এদের নাম আছে, একেবারে পুরোদমে একটা প্রস্তুতি নিয়ে তারা এই কাজটা করেছে। এবং আমার মনে হয় তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কোনো তদন্তেরও প্রয়োজন নাই। আপনি যে এই আইসিটি অ্যাক্টের 57 ধারায় যে এই লোকগুলা ছবি দিয়ে যে পোস্টিংগুলো করেছে, 57 ধারায় তারা কিন্তু সকলে জেলে চলে যাওয়ার কথা তদন্ত হওয়ার আগে। তদন্ত তো পরের কথা, যে কাজটা তারা করেছে। পত্রিকায় এরকম ছবি এসেছে যে আপনাদের
পথ মানে ঘুরিয়ে দেবার পর আপনাদের গাড়ি হামলার মুখে পড়া এবং তারপরে আপনারা চট্টগ্রামের দিকে রওনা হওয়ার পরে যে বিজয় মিছিল হচ্ছে সেখানে পুলিশও আছে, আপনাদের ওপর যখন হামলা হয়েছে তখন আশপাশে তো কোনো পুলিশ ছিল না? ছিল, পুলিশ ছিল। হ্যাঁ, এটা তো আমরা তো কি বলে ওটা রাঙ্গুনিয়া হেডকোয়ার্টারে এটা একটা হয়েছে। আমাদের ওখান থেকে সবগুলো তো 100-150 গজের মধ্যে সবাই আছে ওখানে হেডকোয়ার্টারে, মানে একদম উপজেলা সদর। হ্যাঁ, সদরে তো এটা। সুতরাং এখানে সবাই ছিল, শুধুমাত্র মানে আপনাদের উপর যখন হামলা ঘটছে তখন আপনারা পুলিশও দেখতে পেয়েছেন? না, আমরা পুলিশ কোথায় দেখবো, আমরা তো নিজেদের বাঁচানোর জন্য অস্থির তখন। কিন্তু এটা হেডকোয়ার্টারে যেখানে হচ্ছে সেখানে তো 100 গজের মধ্যে সবকিছু, 100-200 গজের মধ্যে সবকিছু। এবং অনেকে বলছে পুলিশ ছিল, পুলিশ তারা দেখেছে, বাট আমার তো পুলিশ দেখার সুযোগ ছিল না। আমি তো জীবনটা নিয়ে সেখান থেকে বের হওয়ার জন্য তখন গাড়িতে যে ধরনের আক্রমণ হয়েছে, এটা যে কোনো সভ্য দেশে এরকম কিছু হতে পারে, কোনো নাগরিকের উপর এরকম একটা ত্রাণ দিতে গিয়ে রাস্তায় যা এরকম আক্রমণ হতে পারে, আমরা তো এর জন্য প্রস্তুত না। সুতরাং আক্রমণ হওয়ার পরে আমার ড্রাইভার যদি তার ঠান্ডা মাথায় যদি গাড়িটা ঘুরিয়ে ওখান থেকে ফিরে না আসে, এর পরবর্তীতে কি হতো আমরা তো জানি না। তো সুতরাং এটা তো আমরা যাচ্ছি, ওরা জানে, পত্রপত্রিকায় আসছে, ফেসবুকে পোস্টিং দিয়েছে, এদের নাম আছে, এদের ছবি আছে, এবং ঘটনা যে ঘটিয়েছে একেবারে নিজেরাই তো প্রুফগুলো সব রেখেছে। এবং পুলিশের পরবর্তীতে পুলিশ আসলো স্পটে, পুলিশও জানে, অনেকের নামও বেরিয়েছে, একেবারে নাম, পদ, পদবি সহ। আসলে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের অ্যাটাক হওয়ার পরে, আক্রমণ করে পুলিশ আসলো তো। যখন আমরা থামলাম, ওখানকার ওসি আসলো, পুলিশ আসলো, সবাই আসলো, এবং ওরা সবাই জানে ঘটনা ঘটেছে, এবং ওখান থেকে আমাদেরকে এসকর্ট দেওয়ার, আমরা বলতে আত্মস্কর্ট দেওয়ার কিছু নাই, আক্রমণ তো হয়ে গেছে, এখন এসকর্ট দেওয়া না দেওয়ার কিছু আসে যায় না। এখন পুলিশ তো এটা তো তাদের স্ব-উদ্যোগে এই লোকগুলোকে গ্রেফতার করার কথা। আমি মনে করি তদন্তের কোনো প্রয়োজন নাই। যে ঘটনা ঘটেছে 57 ধারায় আইসিটি অ্যাক্টে যে লোকগুলো পোস্টিং দিয়ে এই কাজটা করেছে, ওই ধারায় তারা ইমিডিয়েটলি জেলে চলে যাওয়ার কথা। তারপরে তারা ইনভেস্টিগেশনে যেতে পারে, আর কি আছে এর পেছনে, আর কারা আছে, দলীয় লোকজনের মধ্যে নেতৃবৃন্দের কারা আছে, তারা তো পরবর্তী কথা। কিন্তু ইমিডিয়েটলি এটা সবাই জানে। জেএম কাদের, আপনি যদি এই ঘটনায় কোনো আপনার প্রতিক্রিয়া দিয়ে যদি আমরা আলোচনাটা শুরু করি, আর ঘটনার দুদিন পরেও, যদিও ঘটনার দিনেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে এটি অন্যায় এবং যিনি দোষী হন তার যথোপযুক্ত তদন্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তি বিধান করা হবে। দুদিনের মধ্যে যে কেউ গ্রেফতার হলো না, যাদের অনেকের নামই আসলে একেবারে নাম সুনির্দিষ্ট করে পত্রপত্রিকায় চলে এসেছে, কাউকে গ্রেফতারের কোনো খবর নাই, সেটা আপনাকে আসলে বিচার হবে বা আসলে কারা ঘটিয়েছে সেটা বের করবে, এ ব্যাপারে কতটা আস্থাবান করে আমাদের একজন দর্শক মাঝহারুল ইসলাম ছোটন, তিনি লিখছেন, অপরাধীদের গ্রেফতার না করে সরকার আর কি কথা বলছে? ঘটনাটি দুঃখজনক, কোনো সন্দেহ নেই, এবং রাজনীতিবিদদের উপর একটা সহিংসতা, এক ধরনের রাজনৈতিক সহিংসতা, এটা সাধারণভাবে যে কোনো দেশে এটা একবার শুরু হলে এটা বাড়তেই থাকে, এবং একটা পর্যায়ে এরকম যদি চলতেই থাকে, এটাকে যদি মানে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা না নেওয়া হয়, মানে আইন প্রয়োগকারী সংস্থা যদি কার্যকরভাবে এটা করতে না পারে নিয়ন্ত্রণ, তাহলে শেষ পর্যন্ত সুষ্ঠু রাজনৈতিক ধারা বা নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারা বাধাগ্রস্ত হয়। এবং সাধারণভাবে যে মানুষ সুষ্ঠু যারা রাজনীতি যুক্তিতর্ক দিয়ে রাজনীতি করতে চান, যারা স্বাভাবিক নিয়মতান্ত্রিকভাবে রাজনীতিকে করতে চান, তারা রাজনীতি থেকে ছিটকে পড়ার একটা আশঙ্কা থাকে, এবং সেখানে অস্ত্রের মুখে অস্ত্রকে দিয়ে মোকাবিলা করতে হবে, এবং এটি হলো রাজনীতির ধারা হয়ে যায়। সেটা আলটিমেটলি গিয়ে দেশে একটা বড় ধরনের সংঘাতময় পরিবেশ সৃষ্টি করে, যেটার জন্যই কিন্তু আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনের মাধ্যমে এবং যুক্তিতর্ক আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, এগুলো কিন্তু আমাদের ওই যুদ্ধ এবং গৃহযুদ্ধ বা যুদ্ধের থেকে বেরিয়ে এসে একটা সুন্দর স্বস্তিকর পরিবেশে রাজনীতি করার জন্য এই ধরনের সিস্টেমগুলি ডেভেলপ করেছে। কিন্তু আমরা যদি আবার ওই পুরোনো ধারার দিকে চলতে থাকি, তাহলে আলটিমেটলি কিন্তু আমরা উই উইল বি লুজিং অল আওয়ার কনফিডেন্সের যেটা কথা। হ্যাঁ, এটা দেশময় এই বিষয়টা, যদিও ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন, ওনাকে আমি এটার ব্যাপারে কনগ্রাচুলেট করি, ভালো কথা বলেছেন। যদিও আমরা দেখতে চাই যে ওনার কথাগুলো সত্যিকার অর্থে মানুষের জনমনে আস্থা সৃষ্টি করার মতো একটা কোনো আলটিমেট একটা কোনো এফেক্ট আসে, মানে কথার মধ্যেই যেন, কথার ফুলছড়ির মধ্যে যেন জিনিসটা হারিয়ে না যায়। তা এটা যে সত্যিকার অর্থে যেন, যদি আমরা দোষীর
কে দোষী হিসেবে সাব্যস্ত করে তার বিচারের ব্যবস্থা না করতে পারি, যার জন্যই এত আইন, তার জন্যই এত আইন প্রয়োগকারী সংস্থা, তাহলে কিন্তু এগুলো সবই ব্যর্থ হয়ে যাবে এবং তখন কিন্তু দেশের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করাই একটা পর্যায়ে এসে সমস্যা হতে পারে। আমি দুটো প্রশ্ন করবো আপনাকে। এক, সিপিবি, গণসংহতি আন্দোলন, জোনায়েদ সাকির, মাহমুদুর রহমান মান্নান, নাগরিক ঐক্য সহ অনেকগুলো দল, বেশ কিছু দল এবং বাংলাদেশের বুদ্ধিজীবীদের মানে শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের কেউ কেউ, তাদের সমন্বয়ে গঠিত শত নাগরিক জাতীয় কমিটি, তারা সকলে এই ঘটনার নিন্দাবাদ করেছেন। জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নাই। কেন সেটা নাই? আপনারা সংসদের বিরোধী দল এবং বাজেট অধিবেশন থেকে আপনারা বেশ কড়া কড়া বক্তব্য রাখছেন সংসদেও। তো এরকম ঘটনা আপনাদের আশঙ্কিত করে কিনা? আর এই হামলার আসলে তাৎপর্য কি আপনার কাছে? মানে কারা, কেন বিএনপি মহাসচিবের উপর বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপর হামলা করে কি লাভ? না, আমাদের দল থেকে রিয়াকশন নেই কেন বা কি, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। এটা আমাকে দায়িত্ব দিলে আমি বক্তব্য বা প্রতিক্রিয়া দিতে পারি। তো সেই হিসাবে এখনো এরকম কোনো ইয়ে হয়নি। তবে ডেফিনেটলি এটাকে আমাদের দলীয় নেতাকর্মীরা কেউই পছন্দ করছেন বলে আমি মনে করি না। এগুলো কারোর জন্যই সুখকর নয়। আমাদের দলের মানুষের মধ্যে একটা গ্রিভেন্স আছে, এটা যে কারণে অনেক সময় বিএনপির উপর হামলা মামলাটা তারা অন্য একটা দৃষ্টিতে দেখে। এটা বাস্তবতা, যদিও এটাকে আমি পছন্দ করি না। সেটা হলো 91 পরে যখন বিএনপি ক্ষমতা এসছে, তখন এই ধরনের ঘটনা জাতীয় পার্টির নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ফেস করতে হয়েছে। এই বিভিন্নভাবে তাদের রাস্তায় হামলা করা, বিভিন্নভাবে তাদের মামলায় জড়িয়ে করা, পুলিশ দাঁড়িয়ে থাকা বা সঠিক সময় না আসা, এগুলো অনেক হয়েছে। তার ফলে ওদের কথা হলো যে এখন তারা যে কাজ করেছে তার ফল ভোগ করছে, আমরা কেন এটার মধ্যে যাব, এরকম একটা মনোবৃত্তি থেকে এই ধরনের কথাগুলো আসে। তবে এগুলো আমি মনে করি সঠিক নয়। খারাপ জিনিস সকলের জন্যই খারাপ, খারাপ জিনিস সকলের জন্যই পরবর্তীকালে খারাপ ফল বয়ে আনতে পারে, দেশের জন্যই খারাপ এগুলো, এবং এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। নির্বাচন কথা হচ্ছে, বেগম খালেদা জিয়া ইফতার আয়োজনগুলোতে জনগণের বছর 2018 হবে বলছেন, যাকে অনেকে বলছেন তার নির্বাচনে যাওয়ার ইঙ্গিত, তিনি ধানের শীষে ভোট চাইছেন। এরকম একটা পরিস্থিতিতে বিএনপি মহাসচিবের উপর এই হামলা কেন? মানে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে? বা বিরোধী দলগুলোর উপর হামলা হয় কেন? মানে এটাই প্রথম তো নয় বাংলাদেশে। বিরোধী রাজনীতিতে যারা থাকেন তাদের উপর এরকম হামলার কারণ কি? আমরা মনে হয়, আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে ক্ষমতায় বা প্রদর্শন এক ধরনের, যে আমি ক্ষমতাবান, এটাকে আমরা ক্ষমতাটাকে যুক্তিতর্ক বা অন্য কিছুর বাইরে একটা ফিজিক্যাল ক্ষমতা দেখানোর অনেক সময় অনেক রাজনীতি চেষ্টা করে। আমি কে করেছে কেন করেছে তা জানি না, মানে আমার শক্তি আছে বলতে গেলে সত্যিকার অর্থে শক্তিটা দেখাতে চাই। এটা কিন্তু কোনো, যেগুলোকে আমরা ডেভেলপড নেশনস বলি বা যারা এখন কিছুটা হলো এগিয়ে আছে আমাদের চেয়ে, বা আমাদের পাশের দেশগুলি, বিশেষ করে ভারতের কথা যদি বলি, সেখানে কিন্তু একেবারে ওই ধরনের মাসল পাওয়ার প্রদর্শন দিয়ে ক্ষমতা নয়। তাদের যুক্তিতর্ক, তাদের মানুষের জনসমাগম, মানুষকে নিয়ে তারা সামনে এগিয়ে যাবে যে আমাদের সঙ্গে এতগুলো লোক এই জনসমর্থনে আছেন, এগুলো নিয়ে তারা শক্তিটা দেখাতে চান। কিন্তু আমরা এখনও সেই মোটামুটি মধ্যযুগীয় যে আমাদের শক্তি মানে হলো অস্ত্রের শক্তি, অর্থের শক্তি, মানে মাসল মানে পেশি শক্তি যেটা বলা হয়, এটা দেখিয়ে মানুষকে কিছুটা হলো মানে নিচু করে দেওয়া আর কি, যে আমি তোমার উপরে আছি, তুমি আমার সঙ্গে জিততে পারবে না এবং নির্বাচনেও আমি এইভাবে জোর করতে পারবো ইত্যাদি একটা। এটা সব দলই আমরাও এটা কিন্তু ফেস করেছি, খালি বিএনপির কাছেও এটা আমরা ফেস করেছি। সেই জন্য বলছি যে আমাদের দলের লোক যে রিয়াকশন দিতে একটু হেসিটেট করছে, সেটার কারণ হলো এই ধরনের শক্তি প্রদর্শন আমাদের উপর হয়েছে এবং সেটা বিএনপি করেছিল। এইটাই হলো একটা মানে আমাদের দলের অনেক মানুষের মধ্যে একটা ইয়ে, যে তারা এখন খাচ্ছে আমরা চুপ করে দেখি, কেন আমরাও খেয়েছি। এটা ভালো কথা নয়, আমি এটা অ্যাকসেপ্ট করি না। আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনাদের উপরে এই হামলা এরকম একটি সময়ে কেন? আপনার বিশ্লেষণ কি? আমার মনে হয় মানে আপনারা বেশি বেশি ঢাকার বাইরে বেরোচ্ছিলেন। আমার মনে হয় এখানে সরকারি দলের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তাদের নার্ভাসনেস প্রকাশ পাচ্ছে। কারণ আপনি যখন জনগণের উপর আস্থা হারিয়ে ফেলেন, আপনার শক্তি তখন, এই যে আমার এদিন একটা বই পড়তেছিলাম, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান্স, অমর্ত্য সেনের। তো শুরুতে আছে অমর্ত্য সেনের বাবা ওনাকে বলছেন, তোমার সাথে যদি কারো কোনো রকমের বিতর্ক হয় আর যখন তোমার গলার স্বর বাড়তে থাকবে, তখন তোমাকে ধরে নিতে হবে তোমার পক্ষে যুক্তি নেই। তো এখানে অনেকটা এরকম ব্যাপার আর কি, যারা মানুষের উপর আস্থা হারিয়ে ফেলেছে, মানুষের কাছে যাওয়ার তাদের সাহস নাই, নির্বাচনকে যারা ভয় পায়, তারা কিন্তু এই সবের ভয়ভীতির একটা 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 এনভায়রনমেন্ট, একটা পরিবেশ সৃষ্টি করার তারা চেষ্টা করে সব সময়, কিন্তু এটা তো কাজ করে না।
দিনের শেষে এগুলো আগেও অনেক চেষ্টা হয়েছে, এগুলো কিন্তু টিকে না। কিন্তু যারা একটা স্বৈরতান্ত্রিক স্টেট অফ মাইন্ডে চলে যায়, যারা একটা ফেসিস্ট স্টেট অফ মাইন্ডে চলে যায়, তারা কিন্তু এটা আবার অনুধাবন করে না। কারণ তারা মনে করে এটাই বোধহয় ক্ষমতা টিকে থাকার একমাত্র পথ, যখন জনগণের উপর আস্থা হারিয়ে ফেলে। আমার মনে হয় বর্তমান সরকারি দলের অবস্থাটা অনেকটা এরকম। বেগম খালেদা জিয়া গতকাল এক ইফতার পার্টিতে বলেছেন যে ঈদের পর প্রয়োজনে দেশের মানুষকে রাজপথে অবস্থান নিতে হবে, এবং এবার তিনি নিজেই বললেন, আগে আপনাদের অনেক শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে আমরা শুনেছিলাম যে সহায়ক সরকারের একটা রূপরেখা ঈদের পরেই দেওয়া হবে। আপনার মনে হয় যে ঈদের পর মানে আগামীতে, মানে ঈদের পর বলতে মানে সামনের দিনগুলোতে আসলে রাজপথ নাকি মানে সহায়ক সরকারের রূপরেখা, কোনটি আসলে মূল ইস্যুতে পরিণত হতে যাচ্ছে? আমি একটা জিনিস একটু ক্লারিফাই করি, যে আমরা আন্দোলন বলতে মনে করি সবাই রাস্তায় নামতে হবে, একটা সাংঘর্ষিক সিচুয়েশনে যেতে হবে। আমি কিন্তু মনে করি সেটা একমাত্র আন্দোলনের পথ হতে পারে না। আন্দোলনের পথ এখন যেটা আমরা করছি এটাও কিন্তু আন্দোলন। এই যে আমরা এই আপনার নির্বাচন কমিশনের এটাকে স্ট্রেংথেনিং, এটাতে যে পরিবর্তনগুলো দিচ্ছি, এটার উপর আমরা একটা প্রস্তাবনা দিয়েছি, আমরা একটা ন্যাশনাল ইস্যু তৈরি করেছি, এটার উপর আলোচনা হয়েছে, এটার উপর আমরা প্রেসিডেন্টের কাছে গিয়েছি, এটা নিয়ে একটা বড় ধরনের আলোচনা হয়েছে। ঠিক আছে, সরকার সেটা মানে নাই, ওরা ওনাদের পথে ওনাদের লোকজন নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে। তারপরে ধরেন আমরা বাজেটের উপর আমরা পরিষ্কারভাবে আমাদের প্রস্তাবনাগুলো বলেছি, আলোচনা হচ্ছে, এটা এখনো আলোচনা হচ্ছে। আমরা রামপালের উপর আমাদের প্রস্তাবনা দিয়েছি। আমরা যে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে এটার উপর আমরা স্পেসিফিক্যালি একটা ওয়েল রিসার্চড পেপার দিয়েছি, এটাও আলোচনা হয়েছে। আমরা এখন অর্থনীতির উপর আরও আসছে, এবং প্রত্যেকটা ইস্যুর উপর, এবং আমরা যে ইকুয়ালি যে আমরা আগামী দিনে যে নির্বাচনকালীন সরকারের সহায়ক সরকারের আমরা এটার উপর প্রস্তাবনা রাখবো। আমরা চাইবো একটা মুক্ত আলোচনা হোক, একটা ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে একটা সিস্টেম, নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, যেটা সংবিধানে এটাকে ইনকর্পোরেট করে চিরতরে নির্বাচন যে প্রশ্নগুলি বা বিতর্ক সৃষ্টি করছে সেখান থেকে আমাদের তো বেরিয়ে আসতে হবে। এই যে আমরা কাজগুলো করে যাচ্ছি একটার পর একটা, যে আমরা ভিশন 2030 দিয়েছি, বিএনপির ভাবনা, বিএনপির চিন্তা, বিএনপির পরিকল্পনা প্রত্যেকটি ক্ষেত্রে এগুলো কিন্তু পার্ট অফ মুভমেন্ট। আমি মনে করি এগুলো মুভমেন্ট। একটা সভ্য দেশে নিয়মতান্ত্রিক রাজনীতিতে এটাও কিন্তু এসছে মুভমেন্ট, এবং এটা যখন কালমিনেট করে একটা জায়গায় যায়, যখন সব কিছু বাধাগ্রস্ত হতে থাকে, জনগণ এই সব কিছু লক্ষ্য করছে, কিন্তু ওরা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু দেখছে, কিন্তু তারা যে বসে নাই। এবং এই সমস্ত মুভমেন্ট যখন একটা নিয়মতান্ত্রিক উপায়ে একটা জায়গায় কালমিনেট করে, তখন যখন সব কিছুকে অবজ্ঞা করে একটি দল অথবা একটি গোষ্ঠী তার পথে চলতে চায়, তখন হয়তো আন্দোলন ভিন্ন রূপ নেয়। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে। একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আমি আসলে দুজনের কাছে, কিন্তু জি এম কাদের আপনার কাছে প্রথমে ফিরবো। আমি জানতে চাইবো যে বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের আন্দোলনে থাকবার কথা বা আন্দোলন করে যাবার কথা বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সেই আন্দোলন করতে থেকে আসলে কোনো দাবি আদায় সম্ভব কিনা? আর সহায়ক সরকার, আপনাদের এরকম কোনো সরকারের দাবি নাই, আওয়ামী লীগ তো বলেই দিয়েছে সংবিধানের মধ্য থেকে নির্বাচন, তাহলে বিএনপির এই সহায়ক সরকারের রূপরেখা শুনবে কে? সেটাও শুনতে চাইবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। জি এম কাদের, যে ধরনের আন্দোলনের কথা, যে বিভিন্ন ইস্যু জিয়ে রাখা, বিভিন্ন বিষয়ে কথা বলা, রামপাল থেকে তত্ত্বাবধায়ক সরকার থেকে বাজেট, এই রকম সকল বিষয়ে নিজস্ব সুস্পষ্ট মত দিয়ে বিএনপির আছে আন্দোলনে, রাজপথে না থাকলেও বলছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, কিন্তু রাজপথে না নেমে বা যাকে সাংঘর্ষিক আন্দোলন বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সেরকম আন্দোলন না করতে পেরে কোনো দাবি আদায়ের কোনো নজির বাংলাদেশের রাজনীতিতে আছে? জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, হ্যাঁ, না, যেটা বলছেন উনি যেটা বলেছেন তার সঙ্গে আমি পুরোপুরি একমত না, আংশিক একমত বলতে পারি। হ্যাঁ, উনি যেটা বলেছেন যে ওনাদের এখনকার কার্যক্রম যেগুলো জনগণকে জানানো এবং কী করতে চাচ্ছেন, কেন করতে, মানুষকে একটা জনমত সৃষ্টি, এটা একটা আন্দোলনের অংশ। কিন্তু তুমি যেটা বলেছো সেটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা, যে আন্দোলন বলতে আমাদের দেশে স্বাভাবিকভাবে মানুষে খুব সহজভাবে যেটা বোঝে সেটা হলো দাবি আন্দোলনের জন্য আদায়ের জন্য
কার্যকর চাপ সৃষ্টি সরকারের উপর বা যারা দাবি দেবে কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে হবে, ওটাই হলো আন্দোলন। কি করলে সরকার বাধ্য হবে দিতে। তো সেই কারণেই প্রশ্ন আসে যে সাংঘর্ষিক হোক বা রাজপথী হোক অথবা জনগণ যেটা গান্ধী যেটা করেছিলেন যে একেবারে হরতাল দিয়ে জনজীবন অচল করে দেওয়া অহিংসভাবে হলো, এই ধরনের করে সরকারকে একটা চাপের মুখে ফেলা যে সরকার তো চলছে না, এইভাবে তো সরকার চলতে পারবে না, তখন সরকার একটা কথাবার্তার জন্য আসে। আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় আমরা এটা দেখেছি যে জনগণ এখন ওনাদের যে মানে এটাতে সরকারের উপর চাপ সৃষ্টি ওনাদের কার্যক্রমটা হবে কি না তুমি যেটা জিজ্ঞাসা করছো, আমি বলছি যে হ্যাঁ হবে, এবং কে শুনবে? শুনবে হলো জনগণ। যদি ওনারা জনগণকে কনভিন্স করতে পারে এবং জনগণ যদি মনে করে যে আসলে এদের দাবিগুলো সত্য এবং এটাতে আমাদের মুক্তি নির্ভর করছে, অথবা যেটা আমরা অন্যান্য সময় দেখেছি বিভিন্ন সময় আন্দোলনে যদি জনগণ সম্পৃক্ত হতে পারে তাহলে কিন্তু যে কোনো আন্দোলন, জনগণ যদি সবাই বলে আমরা কাজ করবো না অথবা আমরা রাজপথ দখল করে বসে থাকবো, আমরা যে কোনো সময় 10-15 লাখ এইটুক পর্যন্ত যদি ওনারা করতে পারে তখন মারামারি না করলেও সরকার কোনোখানে কোনো কিছু চলছে না, রাজপথে নামতেই হবে। মানে ওইটাই আমি বলছি সহায়ক সরকারের প্রসঙ্গে যদি বলি, আপনারা কোনো সহায়ক সরকার বা নির্বাচনকালীন কোনো বিশেষ সরকারের সব সময় মানে আপনারা এই বিষয়ে আপনাদের কোনো দাবি নাই, মানে সেই 90 থেকে আপনারা নির্বাচনকালীন এবং আপনারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেও কখনো ছিলেন না, সহায়ক সরকার বিষয়ে আপনাদের কোনো মত নাই। আওয়ামী লীগ বলেই রেখেছে যে তারা সংবিধানের বাইরে কোনো সরকার মানে না নির্বাচনকালীন। এই অবস্থায় আসলে বিএনপির সহায়ক সরকারের রূপরেখা যেটি ঈদের পরে আসছে, বেগম খালেদা জিয়া দেবেন, তার আসলে ভবিষ্যৎ কি? না, আমরা সহায়ক সরকার বলছি না, আমরা বলছি তত্ত্বাবধায়ক সরকার যেটা সিস্টেম ছিল লাস্ট একটা ইলেকশনে যেটা 111 যেটাতে আসলো, তখন দেখা গেলো যে এটাও ম্যানিপুলেট করা যায়, সরকার দলীয়রা বা যে সরকারে যারা থাকেন তারা যে কোনোভাবে হোক প্রভাব বিস্তার করতে পারেন, তো তার একটা পরিবর্তন দরকার। আচ্ছা, কথা হলো হ্যাঁ একা গেল আসলো, তারপরে কথা হলো যে আশেপাশে সব দেশ যদি এভাবে করতে পারে, আমাদের চারপাশে সব দেশ, ইভেন পাকিস্তানের মতো দেশ যাকে আমরা বিভিন্নভাবে এক্সাম্পল মনে করি না, তারাও কিন্তু সুষ্ঠু নির্বাচন করছে সরকারের আমলেই, নেপালের মতো দেশ করছে, ভুটান করছে, শ্রীলঙ্কা করছে, ইন্ডিয়া তো করছেই, তাহলে আমরা মাঝখানে এমন স্পেশাল হয়ে গেলাম কেন যে আমরা কিছুতেই একটা সরকার আস্থা গ্রহণ করতে পারবে না? এবং এটা আমাদের জন্য, আমরা মনে করি আমাদের যেটা নেতা আমাদের ঈশ্বর সাহেব কয়েকবার পার্লামেন্টে বলেছে যে আমাদের পলিটিশিয়ানদের জন্য একটা বড় ধরনের একটা লজ্জার বিষয় যে আমাদের দেশের পলিটিশিয়ানরা 5 বছর একটা সরকারকে, এই কারণে যে উপজেলা সদরে ধরুন বিএনপি মহাসচিবের গাড়িতে স্থায়ী কমিটির সদস্য থাকে, অন্য শীর্ষ নেতৃবৃন্দ থাকেন, তাদের গাড়ি ভাঙচুর হয়, পুলিশ আসার সময় পায় না। ওটা ঠিক আছে, ওটা যেটা বলছেন ওটাই হলো বিএনপির হয়, আবার বিএনপির সময় আবার আওয়ামী লীগের হয় অথবা আমাদের হয়, এগুলো আমাদের কালচার থেকে বেরিয়ে আসতে হবে এবং এটা বেরিয়ে আসা দরকার। আমরা বিশ্বাস করি যে এই ধরনের করে এটার শেষ নেই, যেহেতু তত্ত্বাবধায়ক করা হয়েছে সেখানেও বের করা হয়েছে। আমাদের মন মানসিকতা এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে এটার কোনো শেষ নেই। যে সিস্টেমে আনি সেখানে কোনো না কোনোভাবে ইন্টারফারেন্স আসবে। আর সহায়ক সরকারেরটা একটা ব্যাপার, কিন্তু গতবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস গতবার নির্বাচনের আগে কিন্তু একটা বলেছিলেন যে আমরা একটু নিউট্রালাইজ করার জন্য যে হ্যাঁ সরকারি ইনফ্লুয়েন্স করতে পারবে না সরকার, যে সবাই সব দল থেকেই লোক নিয়ে আমরা একটা সরকার করতে চাই, এটা কিন্তু এক ধরনের সহায়ক সরকার আন্ডার দি কনস্টিটিউশন, এবং উনি সেটা প্রস্তাব করেছিলেন। যাই হোক পরে বিএনপি এটা নেয়নি। কাজে বিএনপি যখন এখন যদি প্রস্তাবটা দেয় এবং সেটা যদি সরকার বিবেচনা করে, এটার মধ্যে কোনো বিরাট কোনো একটা আমি ব্যতিক্রম দেখি না। এটা এই ধরনের কাজ হতেই পারে এবং এটার জন্য বিএনপি কথা বলতেই পারে, এবং সেটা হলে যে আমরা সংবিধান থেকে বেরিয়ে আসলাম তাও নয়। সেই জন্যই ওনারা তত্ত্বাবধায়ক বলছেন না, সহায়ক বলছেন, এবং আমরাও চাই যে এমন একটা সিস্টেম আস্তে আস্তে ডেভেলপ করুক যেটাতে মোটামুটি সরকার যা থাকবে তারাই করতে পারবে। কারণ তাকে 5 বছরের জন্য আমি দেশকে সম্পূর্ণ তার হাতে দিয়ে দিলাম, আর 3 মাসের জন্য সরকার পরিবর্তনের সময় আমরা করতে পারছি না, এবং সরকারও এটা প্রুভ করতে পারছেন না। এটা আমাদের রাজনীতিদের জন্য, আমাদের রাজনৈতিক কালচারের জন্য অত্যন্ত লজ্জাজনক। এটার থেকে বেরিয়ে আসা উচিত, এবং এটি আমাদের স্ট্যান্ড যে আমরা যে কোনো প্রকারে এর থেকে বেরিয়ে এসে যে সরকার থাকবে সব দেশে পৃথিবীর যেভাবে হচ্ছে সেভাবে হবে, এবং সেখানে আমরা কোনো প্রভাব বিস্তার করতে পারবো না। আমি খসরু মাহমুদ চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো যে সহায়ক সরকারের রূপরেখা আপনারা দেবেন, কিন্তু সেই রূপরেখায় কেউ কর্ণপাত করবেন সেটা কেন ভাবছেন? এটা কি মানে সংবিধানের মধ্য থেকে কোনো সমাধান সূত্র আপনারা বের করে আনতে পেরেছেন কিনা, এটি একটি প্রশ্ন। আর বেগম খালেদা জিয়া যে বলছেন যে ঈদের পর সহায়ক সরকারের রূপরেখা আছে আর প্রয়োজনে রাজপথে অবস্থান নিতে হবে, সেটা কি সহায়ক সরকারের কর্ণপাত না করলে রাজপথে অবস্থান? প্রথমে আমি একটা কথা বলি, এখানে এই সংবিধানের মধ্যে থেকে আমাকে নির্বাচন করতে হবে, তো সংবিধান কি জনগণের জন্য না জনগণ সংবিধানের জন্য, এটা তো আমাদের বুঝতে হবে। ওনারা তো সংবিধান পরিবর্তন করেই তো
তত্ত্বাবধায়ক সরকারটা বাদ দিয়েছে, তাই না? সেটাও তো সংবিধান পরিবর্তন করেছে। এখানে বুঝতে হবে যে আমরা যদি, আমি একটা এক্সাম্পল দিই, আমরা যদি একদলীয় বাকশাল যে ওনারা আওয়ামী লীগ যেটা করেছিল, ওরা তো সংবিধান পরিবর্তন করে ওনারা করেছে, যে গণতান্ত্রিক দেশ থেকে একদলীয় সরকার হয়ে গেল, অর্থাৎ দেশে আর গণতন্ত্র থাকলো না। পরবর্তীতে বিএনপি এসে এটাকে বহুদলীয়, ওটা কিভাবে করলো, সংবিধান সংশোধন করেছে। তাহলে আমরা যদি বলতাম না আমরা ক্ষমতায় আছি, একদলীয় শাসন চলতে থাকবে, কারণ সংবিধানে এটা আছে। আরে সংবিধানে তো অনেক কিছু আছে, এটা পরিবর্তনশীল। সংবিধানটা আছে দেশের মানুষের কল্যাণে, দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য, তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য। সেই কারণে সংবিধানের যত প্রয়োজনীয়তা যখন হবে, সেটাই পরিবর্তনশীল একটা সংবিধান আমাদেরকে মাথায় রাখতে হবে, 1 নাম্বার। সুতরাং সেই দাবি তো আপনারা, সেই যুক্তি তো আপনারা প্রতিষ্ঠা করতে পারেন নাই 2014 সালে। না, সেটা আমরা প্রতিষ্ঠা করার তো ব্যাপার না, এটা তো জনগণের ব্যাপার। আপনি জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আপনি যদি বলেন যে সংবিধান আমি পরিবর্তন করব না, আপনি মানবাধিকার কেড়ে নিয়ে যদি বলেন আমি সংবিধান আপনি আইনের শাসন কেড়ে নিয়ে বলবেন আমি পরিবর্তন করব না, এটা তো আপনার গায়ের জোরের কথা। এটা তো আপনি যখন একটা নির্বাচন ব্যবস্থার কথা বলছেন, এটা তো একটা জাতীয় ঐক্যের ব্যাপার আছে, এটা কোনো গোষ্ঠী বা দলের সিদ্ধান্তে তো হতে পারে না। যে কারণে তত্ত্বাবধায়ক সরকারটা কেন হয়েছিল, তখন কিন্তু একটা ঐক্যমতের, আওয়ামী লীগের দাবিতে, জামাত ইসলামের দাবিতে বিএনপি এটা ভেবে চিনতে মনে করেছে এটা প্রয়োজনীয়তা আছে। সব জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আপনি তত্ত্বাবধায়ক সরকার এসেছে, তারপরে ওনারা এককভাবে এটা পরিবর্তন করলেন, ব্যাপক আন্দোলনও, মানে আওয়ামী লীগের আন্দোলন করে ওনারা আন্দোলন করে আদায় করেছে। এবং আমরাও একটা নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করে একমত হয়েছে। সো ইট ইজ ন্যাশনাল কনসেনসাস। তো যে জিনিসটা ন্যাশনাল কনসেনসাসের পরিপ্রেক্ষিতে আসছে, এটা যদি যেতে হয়, আবার আপনাকে একটা ন্যাশনাল কনসেনসাস আনতে হবে। কোন একটা দলের তো একক সিদ্ধান্ত এটা হতে পারে না। এইখানে হচ্ছে সমস্যা। হয়েছে নির্বাচন হয়েছে, নির্বাচন হয়নি, সরকার পুরো না, এইখানেই তো সমস্যা। হয়েছে কিন্তু তারপরে তার নির্বাচন হয়নি। মানে আপনারা যোগ দেননি কাজে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, এটাকে তার নির্বাচন, কিন্তু সরকার প্রায় পুরো মেয়াদ পূর্ণ করছে। ফাইন, পরে আওয়ামী লীগ বলে রেখেছে যে নির্বাচন কারোর জন্য অপেক্ষা করবে না। তো তাহলে 2018-তে যে নির্বাচন আপনাদের ছাড়া হবে না, এত কনফিডেন্টলি আপনারা বলছেন? সামরিক শাসনও তো দেশ শাসন করতে পারে, সেটাকে তো আপনি সরকার বলতে পারেন না, সেটাকে তো আপনি ন্যায্যভাবে বলতে পারেন না। কারণ এখানে তো ব্যাপারটা হচ্ছে, আপনি যদি মনে করেন এটার ক্রেডিবিলিটির প্রশ্ন আসে, এটা গ্রহণযোগ্যতা, আপনি ইট ইজ এ ডিফেক্টো গভর্নমেন্ট, নট ডিজিওরে। অর্থাৎ ডিফেক্টো গভর্নমেন্ট এন্ড ডিজিওরে তো এক জিনিস না। তো আপনি যদি ডিফেক্টো, তো অনেক কিছু হতে পারে। কালকে যদি কেউ ক্ষমতা দখল করে সে 3 বছর দেশ চালায়, সেটাকে তো আপনি তো ডিফেক্টো গভর্নমেন্ট বলতে পারছেন, নট ডিজিওরে, ইটস নট। এটা তো জনগণের প্রত্যাশা অনুযায়ী হবে না। সুতরাং আজকে ওই জিনিসটা তো অনুধাবন করতে হবে যে কি আপনি, এটা তো বিএনপির কোনো ইস্যু না। একটা জিনিস বাই দ্য ওয়ে, এটা বিএনপির দাবি প্রশ্ন আসছে না, এটা হচ্ছে বাংলাদেশের 16 কোটি মানুষের ভোটাধিকারের প্রশ্ন। যে লোকগুলো, 16 কোটি মানুষ তো রাস্তায় নেমে আসে না, মানে প্রয়োজনে জনগণ রাজপথে অবস্থান নেবে না, মানে জনগণ। আপনারা বারবার রাস্তায় নামাচ্ছেন কেন? না, আমি রাস্তায় নামাচ্ছি না, আমি তো রাস্তায় নামানোর ব্যাপার না, এখানে হচ্ছে মানুষের ন্যায্য নাগরিক অধিকারের ব্যাপার। এটা কিন্তু বিএনপির, জনগণের এটা বিএনপির অধিকারের জন্য কোনো কিছু বলছি না। আমরা বলছি বাংলাদেশের মানুষের ন্যায্য নাগরিক অধিকার হচ্ছে সে তার ভোটাধিকারটা প্রয়োগ করবে, নির্দ্বিধায় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবে, তার ভোট প্রয়োগ করবে, সেই ভোটটা নির্বাচনী ফলাফলে প্রতিফলন ঘটবে, তার ফলশ্রুতিতে একটি নির্বাচিত সংসদ হবে, একটা নির্বাচিত সরকার হবে। এটাই হচ্ছে গণতন্ত্র। এবং এই সিদ্ধান্তটা কোনো এক দল এক গোষ্ঠী নিতে পারে না। এই নির্বাচনটা কিভাবে হবে, এখানে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। যে কারণে আমরা যে সহায়ক সরকারের প্রস্তাবনাটা দিচ্ছি, এটা হচ্ছে মুক্ত আলোচনা। আমরা তো বলছি না যে আমি সহায়ক সরকার দিলাম, কালকে সকালে এটা আপনি সংবিধানে নিয়ে আসেন। এটা একটা মুক্ত আলোচনার পরিবেশ সৃষ্টি করবে। অন্যান্য দলের যদি কোনো প্রস্তাবনা থাকে, আসুক। একটা জাতীয় ইঙ্গিত পান যে আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আলোচনা করতে চায়, বা আপনারা কোনো ইঙ্গিত পান যে আসলে আপনাদেরকে নিয়েই আগামী নির্বাচনটি হবে, মানে আপনাদের ছাড়া নির্বাচন হবে না, এটা প্রায় আপনারা বলছেন কি, মানে এই ইঙ্গিত আপনারা পান? আমরা তো আওয়ামী লীগ কোন দলের ইঙ্গিতের অপেক্ষায় কোন দেশ অপেক্ষা করতে পারে না। এটা হচ্ছে
বাংলাদেশের জনগণের অধিকার হচ্ছে তারা ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের চিন্তার প্রতিফলন ঘটবে, এটা নাগরিক অধিকার। এটা যদি কোনো দল বাধাগ্রস্ত করে পেশি শক্তি জোরে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে, দলীয় সন্ত্রাসের মাধ্যমে, এটা চলতে পারে না। একদলীয় বাকশালও তো করেছিল একইভাবে, এই যেভাবে 15th অ্যামেন্ডমেন্টটা করেছে, একদলীয় বাকশালটা করেছে, বহুদলীয় গণতন্ত্র থেকে বন্ধ করে দিয়ে একদলীয় বাকশাল করেছে, যেটা পরবর্তীতে আমরা সংবিধান পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্র আমরা করেছি। আজকেও প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, দেশের শান্তি শৃঙ্খলার প্রয়োজনে, আইনের শাসনের প্রয়োজনে, মানবাধিকারের প্রয়োজনে যত ধরনের পরিবর্তন আনার প্রয়োজন সেই পরিবর্তন আনতে হবে। তা না হলে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি যে পথে যাবে সেখানে রাজনীতিবিদরা অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে, অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। গায়ের জোরে, আপনি পেশির জোরে আপনার কতটুকু যেতে পারবেন সেটা আপনার জানা উচিত। যারা সেটা বুঝে না তারা নিশ্চয়ই বিগত দিনে অনেক উচ্চ মূল্য দিয়েছে, তারা বিগত দিনে উচ্চ মূল্য দিয়েছে এবং এটা অব্যাহত থাকতে হবে। দেখেন কিনা জিএম কাদের, খুব সংক্ষেপে এটা বললে আমি ফিরে আসলে একটু বাজেট নিয়ে কথা বলতে চাই। আপনাদের দুজনকে যখন পাওয়া গেছে, সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার যেটা পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু নবম সংসদ, সেখানে কিন্তু বিএনপি, জাতীয় পার্টি সবাই ছিল। এটা কিন্তু সার্বিকভাবে 2/3 মেজরিটিতে হয়েছে। মানে পরিবর্তনটা একেবারে সকলের পার্টিসিপেশন হয়েছে, ওনারা ওয়ার্কআউট করেছিলেন বা ওনারা সংসদ বর্জন করেছেন, কিন্তু ওটাও হয়েছে। আর একটা কথা এখানে আমরা অনেক সময় এগুলো হিস্ট্রি দেখা দরকার। ষষ্ঠ সংসদে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে, মানে ষষ্ঠ নির্বাচনটা হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে প্রেসিডেন্ট গভর্নমেন্টের আন্ডারে, এবং সেই নির্বাচনটা পরবর্তীকালে তারা আবার চেঞ্জ করে তত্ত্বাবধায়ক সরকার এনেছেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল আরেকবার করা হয়েছিল, বিএনপি করেছিল আর কি। 96 15 ফেব্রুয়ারি নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে হলো, তারপরে আবার সেই সংসদে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসলো। এটা দুটো জিনিস। আর একটা হলো নির্বাচন, যেটা সব দলের অংশগ্রহণে নির্বাচন ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটা কিন্তু আজকেও নির্বাচন কমিশনাররা তারা সবাই মিলে একটা বলেছেন, তারা বিদেশের সঙ্গে আলাপ আলোচনায় বলেছেন। কাজে এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি প্রথমটা বললাম যে এটা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিষয়টা যখন করা হয়েছে, এটা যে সংসদে হয়েছে এটা একেবারে গ্রহণযোগ্য সংসদ ছিল, অষ্টম সংসদ, মোটামুটি বিএনপি সবাই ছিল সেখানে। আর ষষ্ঠ সংসদে একবার বিএনপিও এটা বাতিল করেছিল। কাজে এটার একটা মানে দাবি সবসময় সব দলেরই ছিল যে আমরা একটা সিস্টেমে চলে আসি। হয়তো ক্ষমতাসীন দল মনে করতো যে তারা এটা করে ক্ষমতার দীর্ঘায়িত করতে পারবে, এটা দুর্ভাগ্যজনক। যদি ওখানেই সুষ্ঠুভাবে করার ব্যবস্থা থাকতো বা কোনো সময় হয়ে যেত তাহলে আমরা একটা ভালো। আপনি বলতে চাইছেন যে এক সময় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করা যায়, সেটা বিএনপিও মনে করেছিল? হ্যাঁ নিশ্চয়ই, মানে সেটা নিশ্চয়ই। আমি মাহমুদ চৌধুরী সেই বিষয়ে আমি সেটা বলছি। আর তারপরে আমি এখন যেটা বলছি সেটা হলো বড় ইম্পর্টেন্ট পয়েন্ট এখানেই, যেটার জন্য বিএনপি বারে বারে বলছে, সেটা হলো যে নির্বাচন কমিশন বলেছেন বা সবাই দেশবাসী সবাই প্রত্যাশা হলো যে সকলের অংশগ্রহণে, বিশেষ করে বিএনপি যখন একটা বড় দল, তাদের অংশগ্রহণে নির্বাচন করা দরকার। কাজে কিছু একটা এখানে করা উচিত। সেটা নির্বাচন কমিশন। আচ্ছা না, আমি সেটা বলছি না। আমি 5 জানুয়ারি নির্বাচন দেখি বা না দেখি এটা তো হিস্ট্রি উইল সে। মানে আমার মনে হচ্ছে যে একেবারে ওনাদের এই কথাটা যুক্তিহীন নয়। আর উনি রাষ্ট্রপথের কথা বলছেন, সেই কথাটা আবার আমি বলি যে দাবি আদায়ের জন্য মানে যথেষ্ট মানে কার্যকর চাপ সৃষ্টির যে কোনো পন্থা ছাড়া আন্দোলন আসলে মানে এটা পুস্তকের আন্দোলন পুস্তকই থাকবে। আমাদের দেশে এখন বিদেশেও মানুষ সরকারকে একটা চাপের মুখে রাখতে হয় এবং সেই চাপটা সৃষ্টি হয় সাধারণত জনগণের সমর্থনে। তো আমাদের দেশের মতো অন্যান্য দেশে একেবারে রাজপথে এইভাবে এসে বন্ধ করে দেওয়ার প্রয়োজন পড়ে না। একটা জনগণ যদি একটা জায়গায় যায়, মেজরিটি মানুষ যদি একটা কথা দাবি করে, তাহলে মোটামুটি সেই সরকার ওটাকে শুনেন থাকেন। আমাদের দেশে মোটামুটি রাজপথ একেবারে এসে হইহল্লা করে বা একটা পজিশন সৃষ্টি করলেই সরকার যদি বুঝতে পারে যে এইভাবে চালানো যাবে না, তখনই শুধু দাবি মানা হয়। এটা আমাদের দেশের একটা মানে যে এটাই বলো মানে ব্যাড কালচার, কিন্তু এটা আমাদের দেশের বাস্তবতা। তো সেই কারণে রাস্তায় নামতেই হবে যদি ওনাদেরকে এগুলো দাবি আদায় করতে হয় একসময় হয়তো। আর যদি স্বাভাবিকভাবে হয়ে যায়, এটা আমাদের সবার জন্য সৌভাগ্য এবং ভবিষ্যতের জন্য আমরা এই ট্রেনটাকে এখন আমি লক্ষণ দেখি বা দেখি না এটা বলা বড় মুশকিল, কেননা এগুলো ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে। তো এখন মানে ক্ষমতার ধরে রাখার জন্যই শুধু রাজনীতি হওয়া উচিত নয়, ক্ষমতা মানে সুন্দরভাবে ধরে রাখা এবং সুন্দরভাবে ক্ষমতা ছেড়ে চলে যাওয়া, এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো রাজনীতির জন্য। আমি একটা বিরতিতে যাব। আপনাদের দুজনকে যখন পাওয়া গেছে, আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি তো বলছেনই বাজেট ঘোষণার পর থেকেই বাজেট নিয়ে বিভিন্ন মন্তব্য, এবারের বাজেট কেমন হলো এই নিয়ে আলোচনা। আমার মনে হয় যে সবচেয়ে বেশি
আলোচিত, মানে আমার গত বছরের ঘটনা যা মনে পড়ছে, এসে শুনবো যে কেন এত আলোচিত সমালোচিত এবারের বাজেট। দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। আপনাদের দুজনকে যখন পাওয়া গেছে, আপনারা দুজনই বাণিজ্য মন্ত্রী ছিলেন বাংলাদেশের বিভিন্ন সময়ে। আপনার কাছে আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি ক্রমাগতই কথা বলছেন। আমি জিএম কাদেরের বিষয়টি জানবই যে বাজেট সম্পর্কে নাকি আপনাকে দিয়ে শুরু করি, কারণ এটি যে লুটপাটের বাজেট, মানুষের পকেট মারার বাজেট, এরকম বহু মন্তব্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে গত কিছুদিনে আমরা শুনেছি। জিএম কাদের, আপনার কাছে কি মনে হয় বাজেট কেমন হয়েছে? সকলে অর্থমন্ত্রীকে আওয়ামী লীগের সংসদ সদস্যরাও ছাড়ছেন না। এবার বাজেটের ব্যাপারে যেটা আমার চোখে পড়েছে সেটা হলো খুব বাজেটটা মানে ডিফেক্টস বা যেগুলো খুব খোলামেলা ভাবে ধরা পড়েছে চোখে, মানে স্বচ্ছ বাজেট বলা যায়, ভালো দিকে বললে, পজিটিভলি বলতে স্বচ্ছ বাজেট, মানে কি ডিফেক্টস এগুলো খোঁজার জন্য কালকে নঈম নিজাম একটা টেলিভিশন ইয়েতে বলছিল, আমি কথাটা আমার কাছে ভালো লেগেছে। মানে খুব সাধারণ মানুষ যারা খুব বেশি বাজেট টাজেট বুঝে না, তারাও মোটামুটি বুঝবে যে এই জিনিসগুলো সঠিক নয় বা এগুলো হয়তো কিছুটা হলো আবগারি শুল্ক, এই টার্মটা আমরা সকলে জানলাম, মানে ঘরে ঘরে সকলে জানলো। আবগারি শুল্ক তো আগেও ছিল অন্যান্য ব্যাপারে, এটা মানে দেশীয় প্রোডাক্ট ব্যাংকের উপরে যেটা করেছে এটা অনেকে অনৈতিক বলেছেন অনেক কিছু, বাট এটার মধ্যে খুব বেশি টাকার ব্যাপার নয়। আমার ধারণা এটা শেষ পর্যন্ত থাকবে না, হয়তো লাস্টে গিয়ে অ্যাডজাস্টমেন্ট যখন হবে তখন এগুলো বাদ হয়ে যাবে। এটাতে খুব বেশি টাকার ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে এটাতে বেশি। তবে যেটা সবচেয়ে বড় কথা সেটা হলো বিশাল অঙ্কের একটা রাজস্ব আদায়ের টার্গেট আছে এবং সেই টার্গেটের পরও বিশাল অঙ্কের একটা ঘাটতি থাকছে। এবং এই মানে এই বিশাল অঙ্কের টার্গেটটা কতটুকু রিয়েলিস্টিক এটা নিয়ে সন্দেহ সবাই করেছেন, বড় বড় বিশেষজ্ঞরা করেছেন। সাধারণভাবেই বোঝা যায় যে বর্তমান যে টার্গেট ছিল সেটাই ফুলফিল করতে পারেনি, তার প্রায় 10%-এর মতো স্ল্যাশ করতে হয়েছে। তার থেকে আবার 32% মানে 1/3 মতো বেশি করে নেওয়া হবে। কাজেই মানুষের কাছে টাকা আদায়ের জন্য কিছু না কিছু তো লাগবেই। ভ্যাটের জন্য এখানে একটা বড় অংশের ধরা হয়েছে, তারপরে ধরা হয়েছে ইনকাম ট্যাক্স, তারপর লাস্টে ধরা হয়েছে ইম্পোর্ট ডিউটি। এগুলো কতটুকু স্বাভাবিকভাবে আসা উচিত বা আসতে পারে এটা নিয়ে সাধারণভাবে সন্দেহ হচ্ছে। তো এখন যেটা কথা হলো যে যখন ডেফিসিট অলরেডি অনেক বেশি আছে এবং আমরা দেখা যাচ্ছে যে মানে ডেফিসিট দিয়ে আমাদের আলটিমেটলি যেটা হচ্ছে যে আমাদের যেটা রাজস্ব আয় হচ্ছে তার যে ডেফিসিট, ওই ডেফিসিটের সমান প্রায় ডেভেলপমেন্ট বাজেট। তো ডেভেলপমেন্ট বাজেটের ডেফিসিটের সমানই কাছাকাছি যদি আরও যদি ডেফিসিট বাড়ে তাহলে ডেভেলপমেন্ট বাজেটের জন্য আলটিমেটলি কোনো অর্থ থাকবে না। এবং সেই ডেভেলপমেন্ট বাজেটের যে অর্থটা আমরা যোগান দেওয়ার চেষ্টা করছি সেটা হলো ব্যাংকের থেকে ঋণ নিয়ে আর বিদেশি সাহায্য নিয়ে। বিদেশি সাহায্যের ইউটিলাইজেশনের যে আমাদের রেকর্ড গত বছর বোধহয় 10 না 20% কম হয়েছে, তার থেকে এবার 80% আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। কাজে এটা যে কিভাবে ইউটিলাইজ হবে, তো আলটিমেটলি ডেভেলপমেন্ট বাজেটটা যা বোঝা যাচ্ছে ঋণ নির্ভর এবং এটা ঠিক এটা ঠিক প্রপারলি এটা জনগণের কল্যাণমূলক মনে হচ্ছে না। যেহেতু এখন আমি সরকার চালাতেই দেশের জনগণের টাকা নিয়ে সরকারই চলছি, কিন্তু সরকার দেশের জনগণের জন্য যে কিছু ডেভেলপমেন্ট বাজেটে কিছু খরচ করবো যারা তার লং টার্ম বেনিফিট পায়, হ্যাঁ ওইটা বলছি। আমাদের যে সবচেয়ে বেশি না, ওরা আমি প্রায়োরিটিতে দেখলাম যেটা বাজেট দেওয়া হয়েছে সুদের 4 নম্বর প্রায়োরিটিতে 14টা সেক্টরের মধ্যে 4 নম্বর সেক্টর হলো সুদ। তাও খুব কম ব্যাপার নয়, বিশাল অঙ্কের সুদ। এবং এটা আগামীতে যখন এই ডেভেলপমেন্ট বাজেটগুলো যতটুকু বাস্তবায়ন হোক, এটা যখন বিভিন্ন থেকে নেওয়া হবে এই সুদের অঙ্ক আরো বড় হবে। মানে জনগণকে উপকার করার জন্য জনগণের টাকায় সরকার চলবে, কিন্তু জনগণের উপকারের যে সরাসরি উপজার ডেভেলপমেন্ট বাজেট সেগুলো কিন্তু আবার মানে ঋণ করে করা হবে। আমি একটা জিনিস এখানে বলি, আমি যেটা বলে শেষ করব একটা কথা, সেটা হলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো বাংলাদেশের জনসমষ্টির খুব অল্প সংখ্যক মানুষ বড় লোক আর কি, আর বেশিরভাগ মানুষই কিন্তু গরিব মানুষ। তো এখন আমি পেট্রোলিয়াম সেক্টরে কাজ করেছি, সেখানে পেট্রোলিয়াম প্রাইসিং এর উপরে আমার কিছু কাজ করতে হতো। সেখানে করে দেখেছি যে যখন আমরা চাই যে পেট্রোলিয়াম প্রাইসিং করতে গিয়ে জনগণের থেকে টাকা উঠাতে হবে আমার, তখন দেখা যায় যে এই বড় লোকদের যেটা পেট্রোল, এটাতে যদি 5 টাকাও আমি বাড়াই তাতে যতটুকু হয় তার চেয়ে যদি আমি 1 পয়সা করে গরিব মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে পারি, মানে যে পেট্রোল এবং ডিজেল এবং কেরোসিনে যদি 1 পয়সা করে পার লিটার বাড়িয়ে দেওয়া যায়, তাহলে দেখা যায় যে 16 কোটি মানুষের দেশ বা তখন আরো না। আমি বলছি যে এই জন্য বাজেট তৈরি করা বাংলাদেশের যে বড় লোকদের কাছে বেশি টাকা আদায় করব, গরিব লোকদের কাছে আমরা মানে আদায় করব কম, এইসব করে কিন্তু আলটিমেটলি গরিবরাই যদি পার্টিসিপেটটাই আমাদের বাজেটের প্রধান অংশ হয়। এবং এটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন, যেহেতু আমাদের মিডল ক্লাস নেই, আমাদের বেশিরভাগ হলো খুব বড় সংখ্যা কম, আর বেশির
ভাগ মানুষ হলো খুব গরিব, তাদের সম্পদ কম, কিন্তু তারাই বেশিরভাগ কন্ট্রিবিউট করে। এই জন্য বাজেটের লক্ষ্য হওয়া উচিত সেই মানুষগুলোর দিকে তাকিয়ে তাদের যেটাতে সবচেয়ে বেশি বেনিফিট হয় সেদিকে দেখা। তো সেইখানে যে ডেভেলপমেন্ট বাজেট যেটা করা হলো, সেখানে কিন্তু আমরা দেখছি যে এই জিনিসটা কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে আবার লোনের টাকা দিয়ে, এবং তাদের ঘাড়ে আবার লোন চাপিয়ে দেওয়া হচ্ছে। মানে একটা ফাঁপা, মানে আমি যদি জিএম কাদেরের কথা ঠিক বুঝে থাকি এবং বিশ্লেষকরা যেটা বলছেন, মানে একটা ফাঁপা বাজেট, মানে বিশাল বাজেট, কিন্তু এরকম একটা বিশাল ফাঁপা বাজেট করে লাভ কি? নির্বাচনের আগের বছর আওয়ামী লীগের এমপিরাই খুব মানে ক্ষোভ প্রকাশ করছেন সংসদে। আসলে আমাদের ঘটনার মূলে যাওয়া দরকার। সেটা হচ্ছে দ্য রিয়েল ইকোনমি ইজ নট পারফর্মিং। বাংলাদেশের রিয়েল ইকোনমি পারফর্ম করতেছে না। আমি আপনাকে একটু বুঝিয়ে বলি যে আজকে রপ্তানি নিম্নগামী, আপনার রেমিটেন্স নিম্নগামী, প্রায় ব্যক্তি খাতে বিনিয়োগ স্থবির হয়ে গেছে, এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের শ্রমিক শ্রেণীর, আপনি ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক বলেন, কৃষি শ্রমিক বলেন, সেবা খাতে বলেন, তাদের রিয়েল ইনকাম কমে গেছে। গত কয়েক বছরে যেটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে সেটা হচ্ছে ওদের আয় যতটুকু বেড়েছে, আপনি যে ওখান থেকে যদি মূল্যস্ফীতিটা বাদ দেন, 8% তাদের রিয়েল আয় কমে গেছে। 40% শিক্ষিত যুবক এখন বেকার বাংলাদেশে। এবং যেখানে রিয়েল ইকোনমি পারফর্ম করবে না, ফাইন্যান্স মিনিস্টার সাহেব কি করবেন ওখানে? ফাইন্যান্স মিনিস্টার সাহেব খুব বেশি কিছু করার নাই, কিন্তু আপনার কিন্তু রিসোর্সটা আসবে রিয়েল ইকোনমি থেকে। যে আমি যে ব্যাপারটা বললাম, রিয়েল ইকোনমি যেহেতু পারফর্ম করছে না, মানে বিনিয়োগ নাই, রপ্তানি নাই, রেমিটেন্স নাই, এরকম একটা অবস্থা না, তারপর রিয়েল মানে মানুষের রিয়েল ইনকাম কমে গেছে, সক্ষমতা, পারচেজিং পাওয়ার কমে গেছে। তাহলে ফাইন্যান্স মিনিস্টারকে এই ভারটা চাপিয়ে দিচ্ছে সাধারণ গরিব মানুষের উপরে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এদের উপর চাপিয়ে দিচ্ছে। কারণ এখানে সব এক্সস্টেড হয়ে যাচ্ছে, এখানে রিয়েল ইকোনমি পারফর্ম করছে না। ব্যাংকগুলো তো সব লুটপাট করে শেষ হয়ে গেছে, শেয়ার বাজার শেষ হয়ে গেছে। আর বিভিন্ন মেগা প্রজেক্টে আপনি যদি 10 কোটি টাকা কিলোমিটারের জায়গায় 40 কিলোমিটার খরচ করেন, আপনি যদি পদ্মা সেতুতে 8,000 কোটি টাকার জায়গায় 28,000 কোটি টাকা চলে আসছে, 40,000 কোটিতে চলে যাবেন, তাহলে আপনি চিন্তা করেন রিয়েল ইকোনমি পারফর্ম করছে না, বরঞ্চ এখান থেকে বিরাট এক অংশ ব্যাংক, স্টক মার্কেট, মেগা প্রজেক্টে লুটপাট করে বিদেশে আপনি দেখেন 9 বিলিয়ন মানে 80-90 হাজার কোটি টাকা বছরে চলে যাচ্ছে। তাহলে অর্থমন্ত্রীর উপায়টা কি? এখন তো সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া ছাড়া। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং এই মুহূর্তে। এখন ওনাকে যদি আপনি বলেন, উনি টাকাটা আনবে কোত্থেকে? সুতরাং যেইখানে এটা এই ইকোনমিক মডেল ইজ সো আনফর্চুনেট। আপনি যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা, যে লোকগুলোকে মধ্যবর্তী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষকে, আপনি তাদের ঘাড়ে সব চাপিয়ে দিচ্ছেন। 15% ভিএটি মানি একটা মানুষের 15% ক্রয় ক্ষমতা আপনি কমিয়ে দিচ্ছেন। আবগারি শুল্ক মানি ওর ক্রয় ক্ষমতা কমিয়ে দিচ্ছেন। করমুক্ত সীমা আপনি বাড়ান নাই। আরে করমুক্ত সীমা তো একটা ইনফ্লেশনের জন্য তো বাড়াতে হয়, না হয় আপনি বাড়াবেন না সিদ্ধান্ত। কিন্তু ইনফ্লেশন, মূল্যস্ফীতি যতটুকু হয়েছে আপনি ততটুকু তো আপনাকে বাড়াতে হবে। তাহলে হলো আপনি তাদের ক্রয় ক্ষমতা আবার কমিয়ে দিচ্ছেন। তাহলে একটা কি এখানে আয় বৈষম্য বাংলাদেশে একটা বড় সমস্যা। একটা গ্রুপ বাংলাদেশে লুটপাট করে দে হ্যাভ বিকাম সুপার রিচ, আর নিম্ন আয়ের মানুষগুলোর ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। দিস ইজ ভয়ঙ্কর। এবং তার চেয়ে ভয়ঙ্কর কি হচ্ছে জানেন? এটাকে সাবসিডাইজ করতে গিয়ে, এটা সাপোর্ট করতে গিয়ে আমাদের ঋণ কিন্তু ভীষণভাবে তারা বাড়িয়ে ফেলছে। এবং এই ঋণ বাংলাদেশে কিন্তু আমাদের সমস্যা কোনো সময় ছিল না। এখন যে হারে ঋণ বাড়াচ্ছে, আমরা ডেট ট্র্যাপে, ঋণের জালে আটকে যাচ্ছে কিনা আগামী দিনে। দেশি ঋণে, দেশে বিদেশে দুইটাই ওভারঅল ঋণ, ওভারঅল বেশি। আবার ব্যাংকে নিচ্ছে ঋণ, তারপরে সঞ্চয়পত্রের উচ্চ সুদ হারে। একটা एग्जांपल হচ্ছে 40,000 টাকা পার হেড এখন থেকে এক বছরে 46,000-এ চলে যাচ্ছে। কত পার্সেন্ট এক বছরে বাড়ছে? এই ধারা চলতে থাকলে বাংলাদেশ আমাদের গ্রিসের অবস্থায় চলে যাব। আমরা একটা ঋণগ্রস্ত দেশ হয়ে যাব। আমাকে আজকে শেষ করতেই হবে, কিন্তু আপনাদের দুজনের কাছেই অনুরোধ থাকবে, আসলে বাজেট পাশের পর আমরা যদি অনেক খুঁত নাকি ঠিক করা হবে, আমরা দেখি বাজেট প্রস্তাবের কি কি থাকে। একদিন যদি আপনারা সময় দেন এবং আমি বাজেট বিশ্লেষণ শুনতে চাই আপনাদের কাছে। অসংখ্য ধন্যবাদ আমির খসরু মাহমুদ চৌধুরী, ধন্যবাদ জিএম কাদের, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। রাজকাহনের পরবর্তী পর্বে পাহাড় বাসযোগ্য আছে কি এ বিষয়ে আলোচনা করবেন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কালেক্টিভের আরডিসি চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মেজবা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। সঙ্গে থাকবেন আপনিও।